জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সামনে সেগুলো তুলে ধরবো। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু একদম প্রথম সারিতে রাখবে, ফার্স্ট চয়েসে রাখবে, কারণ এই প্রশ্নগুলো না করলে কিন্তু 4.4 এই ইউনিট কিন্তু সম্পূর্ণ হবে না। এবং আমার মতে এই 4.4 ইউনিট থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা সেইগুলো কিন্তুই এখন বলবো। দেখো এই অধ্যায়ে অর্থাৎ 4.4 এই ইউনিটে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে আমরা পাবো যে ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল এবং ক্রিপস মিশন ভারতে আসার তার কারণ কি ছিল, এবং ক্রিপস মিশন ভারতে আসার পর ভারতীয়দের মধ্যে প্রতিক্রিয়া কি হয়েছিল সেটা পাবো আমরা এই অধ্যায়ে। এবং গান্ধীজি কেন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন 1942 সালে, ডু আর ডাইয়ের সেই বিখ্যাত উক্তি ছিল গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন, যে সেই আন্দোলনটা আমরা পাবো এই অধ্যায়ে এবং এটা আমাদের করতে হবে। তারপরে এখানে সুভাষচন্দ্র বসু আছেন এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রাম কতটা সফলতা অর্জন করেছিল সেটা আমরা পাবো। আজাদ হিন্দ ফৌজের লড়াই, বিভিন্ন জায়গায় তাদের যে ত্যাগ সেটা আমরা পাবো এই অধ্যায়ে। এবং এই অধ্যায়ে পাবো ত্রিপুরী কংগ্রেস, হরিপুরী কংগ্রেস, যে কংগ্রেসে সুভাষচন্দ্র বসু সভাপতি হওয়ার পরেও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতি অবহেলা করা হয়েছিল এবং ওয়ার্কিং কমিটি করতে না পারার কারণে তিনি বেরিয়ে আসলেন এবং 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন। এই অধ্যায়ে আমরা পাবো রশিদ আলী দিবস কেন পালন করা হয়, অর্থাৎ রশিদ আলী দিবস যে ছিল আজাদ হিন্দ ফৌজের বীর ক্যাপ্টেন, তোমরা পড়ে রয়েছিলে মাধ্যমিকে, সেই রশিদ আলী দিবস সম্পর্কে আমরা যাবো। আমরা পাবো নৌবিদ্রোহের কারণ 1946 সালে ব্রিটিশ ভারতের দিকে শেষ যে বিদ্রোহ, নৌবিদ্রোহ 1946 সালে হয়েছিল। বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজ, যে জাহাজটা ছিল প্রশিক্ষণের জাহাজ, এটা কোনো মালবাহী জাহাজ নয়, এটা কোনো যাত্রীবাহী জাহাজ নয়, এই জাহাজ ছিল প্রশিক্ষণ, যারা নৌবাহিনীতে চাকরি পায় তাদের প্রশিক্ষণ দানের যে জাহাজ তলোয়ার, সেই জাহাজের নৌসেনা ভারতীয় যারা ছিল তাদের বেতন দিত কম, তাদের যোগ্যতা থাকার সত্ত্বেও বেতন কম, পদোন্নতি হতো না, তাদের প্রতি অসভ্যতা বা অসভ্য আচরণ করা হতো, তাদেরকে গালিগালাজ করা হতো, নিম্নমানের খাদ্য খাবার দেওয়া হতো। এই সমস্ত কারণে আমরা দেখবো যে নৌ বিদ্রোহ ঘটবে 1946 সালে এই তলোয়ার জাহাজে, সেটা আমাদের লিখতে হবে এবং এই প্রশ্নটা কিন্তু আমরা করব। আমরা আরো যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে রাজাজির সূত্র, চক্রবর্তী রাজগোপালাচারী ভারত পাকিস্তান ব্যবচ্ছেদ সম্পর্কে তিনি একটা প্রস্তাব দেবেন, সেই প্রস্তাবটা কি প্রস্তাব সেটা পাবো আমরা এই অধ্যায়ে। তারপরে ওয়াভেল পরিকল্পনা 1943 থেকে 1945 সাল পর্যন্ত ভারতের গভর্নর থাকবেন লর্ড ওয়াভেল, তারপরে আসবেন লর্ড মাউন্টব্যাটেন, তো সেই লর্ড ওয়াভেলও তিনিও একটা পরিকল্পনা দেবেন এই অধ্যায়ে আছে, এটা আমরা আপাতত করব না। গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কি বোঝো এই অধ্যায়ে আছে। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কি 3 নম্বরের জন্য এই অধ্যায় আছে আমরা করব। ভারতের স্বাধীনতা আইন কি 3 নম্বরের জন্য, এটা আমরা কিন্তু অবশ্যই করব এই অধ্যায়ে। আর যেগুলো আছে ভারতের স্বাধীনতার পূর্বে 3টি আমাদের যে কৃষক আন্দোলন ছিল, তেভাগ আন্দোলন, পুন্নাপ্রা ভাইলার আন্দোলন এবং তোমরা জানো তেলেঙ্গানা আন্দোলন, এই 3টে আন্দোলন কিন্তু এখানে আছে। তো এই 3টে কৃষক আন্দোলন এই অধ্যায়ের মধ্যেই কিন্তু রয়েছে। এবং এরপরে মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম, এটা আমরা পাবো। এইগুলো ছাড়াও আমরা আর যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পাবো সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা সবগুলোই করার পক্ষে এই মুহূর্তে নেই, কারণ সময় কম, যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই করব। এবং তারই উদ্দেশ্যে নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সামনে রাখছি। অনলাইন ক্লাস শুরু হয়েছে, যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, নামমাত্র ফিজ আছে এবং এইখানেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো আজকে 4.4 ইউনিটের যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কি কি। প্রথমে 3 নম্বরের প্রশ্ন দেখো আমি রেখেছি, ত্রিপুরী সংকট কি। ত্রিপুরী সংকট, যে ত্রিপুরী সংকটকে কেন্দ্র করে গান্ধীজির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর মত পার্থক্য হয় এবং সুভাষচন্দ্র বসু নিজে বলেছিলেন আমি ভারতের প্রধানতম ব্যক্তির সমর্থন হারিয়েছি, সুতরাং ওই পদে থাকার আমার কোনো আর যোগ্যতা নেই বা আমার কোনো অধিকারী নেই। কেন বলেছিলেন? কারণ সুভাষচন্দ্র বসুর কাছে হেরে গিয়েছিলেন
গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়া। যেই পট্টভি সীতারামাইয়ার পরাজয় হলো, সঙ্গে সঙ্গে তিনি বললেন পট্টভি সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়। এই কথা বলার পরিপ্রেক্ষিতে পাল্টা আমরা দেখলাম নেতাজিও তার সুদৃঢ় তার বক্তব্য বা উক্তি তিনিও করেছিলেন। সেই ত্রিপুরী কংগ্রেস, আমরা ত্রিপুরী সংকট, সেটা আমরা পড়বো। নেক্সট, রশিদ আলী দিবস কবে কেন পালিত হয়? 3 নম্বরের জন্য, রশিদ আলী আজাদিন ফৌজের বীর ক্যাপ্টেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এই কলকাতার ছেলে রশিদ আলী, যেহেতু কলকাতার ছেলে, কলকাতা উত্তাল হলো, রশিদ আলী দিবস পালন করা হলো। এবং রশিদ আলী দিবসের পালনের আগের দিন আমরা দেখব সভা সমিতি তৈরি হবে, করা হবে। সেই সভা সমিতিতে আমরা দেখব মুসলিম লীগের প্রতিনিধিরা ভাষণ দেবে, কংগ্রেসের প্রতিনিধিরা ভাষণ দেবে, কমিউনিস্ট প্রতিনিধিরা ভাষণ দেবে, এবং তার পরের দিন দেখব আমরা রশিদ আলী দিবস পালিত হবে। কেন পালিত হয় সেটা বলতে হবে। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের 3 জন সদস্য এসেছিলেন আমাদের এই ভারতে, স্টাফোর্ড ক্রিপস, এবি আলেকজান্ডার এবং লরেন্স। এই 3 জনই ভারতবর্ষে এসেছিলেন। কেন এসেছিলেন, কি উদ্দেশ্যে এসেছিলেন, সেটাই মন্ত্রী মিশন বা মন্ত্রী মিশন কি, তার উত্তরটা। নেক্সট হচ্ছে মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম। মুসলিম লীগ কতটা শক্তিশালী, মুসলিম লীগের পক্ষে কতটা জনগণ আছে, সেটা প্রমাণ করবার জন্য মুসলিম লীগ সে একটা বয়কটের ডাক দেয়, হরতালের ডাক দেয়, এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সেটা আমরা পাবো এই প্রশ্নের মধ্যে। 3 নম্বরের জন্য, ভারতের স্বাধীনতা আইন কি, এটাও 3 নম্বরের প্রশ্ন। তাহলে এই 3 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের করতেই হবে, যত কষ্ট হোক না কেন। আমাদের এই 5 নম্বরের 3 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা করবই। এবার দেখো 4 নম্বরের জন্য আমি মাত্র 2টো প্রশ্ন রেখেছি। 4 নম্বরের জন্য মাত্র 2টো প্রশ্ন। নাম্বার 1, ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব। 42-এর আন্দোলন বা আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, সেই আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব, এটা আমরা করব। দ্বিতীয়, রাজাজির সূত্র। ওই যে বললাম চক্রবর্তী রাজগোপালাচারী গান্ধীবাদী নেতা, তিনি একটা সূত্র বের করেছিলেন যখন মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলছে। ব্রিটিশরা চলে গেলে এই ভারতবর্ষে মুসলিম লীগের ক্ষমতা আসবে না, জাতীয় কংগ্রেস ক্ষমতা আসবে, মোহাম্মদ আলী জিন্নাহ প্রধানমন্ত্রী হবেন না জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হবেন, এই দ্বিমত যখন প্রচন্ড পরিমাণে, সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন প্ল্যান করা হয়েছিল এই সমস্যার সমাধান করবার জন্য। চক্রবর্তী রাজগোপালাচারী তিনি একটা প্ল্যান দিলেন লর্ড ওয়াভেল পরিকল্পনা, প্ল্যান দিলেন মাউন্টব্যাটেন পরিকল্পনা, মনে থাকবে। তাহলে এই 2টো প্রশ্ন মাত্র 4 নম্বরের জন্য রেখেছি। নেক্সট 8 নম্বরের প্রশ্ন, 5টা রেখেছি এই অধ্যায় থেকে, এবং সমস্তটাই করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে তোমরা বলবে স্যার এতটা পারবো না, কিন্তু তবুও করতে হবে, কারণ এই প্রশ্নগুলো না করলে সমস্যা তৈরি হতে পারে পরীক্ষার হলে গিয়ে। যেমন তোমরা দেখেছো 3rd সেমিস্টারে অনেক শর্ট প্রশ্ন এসেছে, ভীষণ কঠিন, এবং সেই কঠিন প্রশ্ন মোকাবেলা তোমাদের করতে হচ্ছে, এবং সেখানে তোমরা নম্বর কম পেয়েছো। 40-এ 40 কারোর হয়নি, কেউ পেয়েছে 36, কেউ পেয়েছে 37, কেউ পেয়েছে 32, তাই তো। তো এইখানে দাঁড়িয়ে সময় যখন আছে, অবশ্যই যা সময় আছে তার মধ্যে কভার করা যায় যদি মানসিকতা থাকে। সেই মানসিকতা নিয়ে এই 5টা প্রশ্ন কিন্তু করতেই হবে। নাম্বার 1, ক্রিপস মিশন কেন কোন রাজনৈতিক পটভূমিকায় ভারতে আসে? ক্রিপস মিশন কি উদ্দেশ্যে ভারতে এসেছিল, তার পটভূমি কি ছিল, কারণগুলো কি ছিল, এবং এরই পার্ট এই মিশনের ভারতে আগমনের প্রতিক্রিয়া কি ছিল। ক্রিপস মিশন ভারতে আসার পর ভারতবর্ষের জনগণ, ভারতীয় নেতৃবৃন্দ, কংগ্রেসের নেতৃবৃন্দ বা মুসলিম লীগের নেতৃবৃন্দ, তারা কি চোখে দেখেছিল সেটা তোমাকে লিখতে হবে এই পয়েন্টে। নেক্সট নাম্বার 2, ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি লেখো, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের কারণগুলো কি কি ছিল সেগুলো লিখতে হবে। নেক্সট, এর অগ্রগতির সংক্ষিপ্ত পরিচয় দাও, অর্থাৎ আসামে ভারত ছাড়ো আন্দোলন কতটা প্রভাব বিস্তার করেছিল, উড়িষ্যাতে ভারত ছাড়ো আন্দোলন কতটা প্রভাব বিস্তার করেছিল, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভারত ছাড়ো আন্দোলন প্রভাব বিস্তার করেছিল, সমস্ত জায়গাগুলো উল্লেখ করে আমাদের কিন্তু এই নোটটা কমপ্লিট করতে হবে। নেক্সট, ভারতে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। সুভাষচন্দ্র বসুর ভারত ছাড়ো
এক কথায় সুভাষচন্দ্র বসুর যে অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে ছোট ছোট পয়েন্ট করে করে কিন্তু কমপক্ষে 6 থেকে 7টা পয়েন্ট হবেই। এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট হচ্ছে 1946 সালে নৌবিদ্রোহ, যেটা বললাম নৌবিদ্রোহের যে কারণগুলো বলেছি সেই কারণগুলো পয়েন্ট আকার হবে এবং পয়েন্ট আকারে নৌবিদ্রোহ কারণগুলো লিখবো, তারপর লিখবো তার গুরুত্ব বা তাৎপর্য, বোঝা গেল, এটা লিখবো। আর লাস্ট মাউন্টব্যাটেন পরিকল্পনা। মাউন্টব্যাটেন পরিকল্পনা দুর্ধর্ষ পরিকল্পনা দিয়েছিলেন ভারত বা ভাগের, অর্থাৎ ওরা চলে যাওয়ার পর, ব্রিটিশ শাসক ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর ভারতবর্ষ কিভাবে কোন কোন ডোমিনিয়নে কোন কোন রাজ্য থাকবে, কে কে সংবিধান রচনা করতে পারবে, কে কে সংবিধান রচনা করতে পারবে না, কোন মানুষগুলো কোন সম্প্রদায়ের কোন ধর্মের মানুষগুলো কোথায় যাবে, কিভাবে থাকবে, তাদের স্বাধীনতা আছে কিনা, সমস্তটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে এই মাউন্টব্যাটেন পরিকল্পনায়। 8খানা পয়েন্ট আছে মাউন্টব্যাটেন পরিকল্পনায়, 8খানা পয়েন্ট আছে, অর্থাৎ মাউন্টব্যাটেন যে প্ল্যানগুলো দিয়েছিলেন সেই প্ল্যানের 8টা পয়েন্ট আছে, 1 লাইন করে 2 লাইন করে 8টা পয়েন্ট, কোনো ভয় পাওয়ার কারণেই এক গাদা নোটস নয়। নেক্সট হচ্ছে এই পরিকল্পনার ফল কি হয়েছিল, অর্থাৎ মাউন্টব্যাটেন পরিকল্পনা কতটা সফলতা অর্জন করেছিল। তাহলে এই ছিল আজকের ভিডিও, ক্লাস 12 এর জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ 4.4 ইউনিটের সাজেশন 2025-26। অবশ্যই এইগুলো দেখবে। আমরা এর পরে আমরা 5 নম্বর এবং 6 নম্বর লাস্ট যে দুটো অধ্যায় আছে আমরা সাজেশন দিয়ে দেবো, কিন্তু তারপরেও বলি এই প্রশ্নগুলো কিন্তু রেডি করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।